সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শিগগিরই আসছে বিএনপির চূড়ান্ত ঘোষণা। অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির এটাই সুযোগ, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। প্রার্থিতা চূড়ান্ত না হলেও মাঠে নেমেছেন ডিসিসির সম্ভাব্য মেয়র প্রার্থীরা। চট্টগ্রাম সিটি নির্বাচনে আজম ও নাসিরকে সমর্থন দিলেন মহিউদ্দিন চৌধুরী। মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় 9 শ্রমিক দগ্ধ, প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। ফেনীর পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক চালকের মৃত্যু। নিখোঁজের 12 ঘণ্টা পর ঢাকার মানিকদিতে পাওয়া গেল 4 বছরের শিশুর লাশ। নবীনগরে কিশোর ইয়াসিন হত্যার অভিযোগে 10 জনের বিরুদ্ধে মামলা। এবং হরতালের কারণে আবারও পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা। 8 ও 10 মার্চের পরীক্ষা হবে 27 ও 28 মার্চ। পরে জানানো হবে 11 মার্চের পরীক্ষার তারিখ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করে গণজাগরণ সৃষ্টির পরিকল্পনা করছে বিএনপি। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হবে বলেও আগাম মন্তব্য করছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। তারা বলছেন, বিএনপি নির্বাচনে আসার চূড়ান্ত ঘোষণা দিলে সম্ভাব্য পরিণতি বিবেচনায় নির্বাচন স্থগিত করতে পারে সরকার। এক্ষেত্রে বিএনপি রাজনৈতিকভাবে ফায়দা পাবে বলে মনে করছেন 20 দলীয় জোটের নেতারাও। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে মাসখানেক আগে থেকেই আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন তোড়জোড়। এর মাঝে গত বুধবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করায় এখন আটঘাট বেঁধে ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন তারা। তবে সংসদের বাইরে থাকা দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা না দিলেও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে কয়েকদিন ধরেই। তারা বলছেন, শিগগিরই দলীয় ও জোটগত ফোরামে আলোচনার মাধ্যমে নেওয়া হবে পাকা সিদ্ধান্ত। বিএনপি একটি বৃহৎ দল, তাকে একটা সিদ্ধান্ত নিতে হলে তাকে সবাইকে ডেকে একটা বসে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। তারা এই নির্বাচনে অবশ্যই ইতিবাচক সাড়া দেবেন। এই নির্বাচনের মাঠে বিএনপি সমর্থিত প্রার্থী নামলে থমকে যাওয়া নেতাকর্মী সমর্থকরা জেগে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি ও জোটের শীর্ষ নেতারা। সরকার এখান থেকে ফায়দা নিতে চাচ্ছে যে 20 দলীয় জোট যেহেতু প্রকাশ্যে কোনো প্রচারণা করতে পারবে না, তারা হয়তো জিতে যাবে। আমার দৃঢ় বিশ্বাস জনগণের নীরব সমর্থনটা 20 দলীয় জোটের দিকে আছে। বিএনপি যদি এখানে ইতিবাচক সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বিএনপির যে কর্মী বাহিনী আছে, কর্মী বাহিনীর মধ্যে একটা গণজাগরণ হবে ঢাকা শহরে, এবং সেই গণজাগরণে আওয়ামী লীগ প্রার্থীর কোন অস্তিত্ব থাকবে না ভোটের ব্যালটে। এই নেতারা বলছেন, বিএনপি ইতিবাচক ঘোষণা দিলে নির্বাচন থেকে পিছু হটতে পারে ক্ষমতাসীনরা। তারা যে জনস্রোত দেখবে বিএনপির পক্ষে, তারা যে ভরাডুবি হবে, এই আশঙ্কায় বর্তমান সরকার সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করে দেওয়ার সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি। যদি সরকার যে কোনো কারণে পিছাতে চেষ্টা করে, তাহলে সরকারের ফান্দে সরকার নিজেই পা দিবে। কারণ ইতিমধ্যেই সরকার অতীতে গত 2.5 বছর 3 বছরে দুবার এরকম ফাঁদে পা দিয়েছে। নির্বাচনে অংশ নিলে আন্দোলনের রূপরেখা ও কৌশলে পরিবর্তন আনা হতে পারে বলেও মন্তব্য করেছেন দলীয় চেয়ারপারসনের এই উপদেষ্টা। তখন তাদেরকে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী মনে করেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন বিএনপিকে অসুস্থ রাজনীতির পথ থেকে ফিরে আসা এবং নির্বাচনে না যাওয়ার রাজনৈতিক ভুল সংশোধনের সুযোগ এনে দিয়েছে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 14তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন হবে বিএনপির জন্য সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার সুযোগ। খালেদা জিয়ার যে বর্তমান আন্দোলন, সেটা একটা অন্তঃসার শূন্য, একটা নিষ্ফল আন্দোলন। এখন উনি শুধুমাত্র দম নিচ্ছেন আর যাচ্ছে, এই অবস্থা। ওনাকে এখন কোমায় আছেন বোধহয়, রাজনীতির কোমায় উনি আছেন। এই রাজনীতির কোমার থেকে রক্ষা পেতে হলে তাকে একমাত্র পথ হলো গণতন্ত্রের পথ। সন্ত্রাসের পথ ছাড়ুন, গণতন্ত্রের পথে আসুন, নির্বাচন করুন,
আপনার সুযোগ সৃষ্টি করে দিয়েছি আমরা এই নির্বাচনে অংশ নিতে। ক্ষমতাসীন দলের আরেক প্রভাবশালী নেতা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে বিএনপির জন্য অর্থহীন কর্মসূচি থেকে বের হওয়ার সুযোগ বলে মনে করেন। বিএনপি সবাইকে আমি বলবো এই সুবাতাসটি বজায় রাখার জন্য আপনারা সাহায্য করুন, আপনাদের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করে নেন, এর তো কোনো অর্থ হয় না। এখন নির্বাচনে আসেন, আমরা সবাই অংশগ্রহণ করি, জনগণকে মতামত দেওয়ার সুযোগ দিই, জনগণ যা বলবে যা করবে আমরা অবশ্যই তাকে সাহায্য করব। সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী তোফায়েল আহমেদের ধারণা 5ই জানুয়ারি নির্বাচনে না যাওয়ার মতো ভুল বিএনপি এবার করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সেমিনারে তিনি সংলাপের সব ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দেন। আমার ধারণা যে অন্য যারা আছে তারা তাদের ভুল উপলব্ধি করে তারও নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে। এখন তারা সংলাপের কথা বলছে, কিন্তু সংলাপ তো সন্ত্রাসের সাথে করে না, কেউ সংলাপ তো নাশকতার সাথে করে না, সংলাপ তো কেউ জঙ্গি উত্থানকারীদের সাথে কেউ করে না। বরিশালে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দাবি করেন বিএনপি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিক, এটা সরকার আন্তরিকভাবেই চায়। তাদেরকে স্বাগত জানাই, আমরা চাই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক, অগণতান্ত্রিক ধারা পরিহার করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। আমির হোসেন আমু আরো বলেন আগামী দিনেও যে কোনো অসুস্থ রাজনৈতিক তৎপরতা কঠোর হাতে দমন করবে সরকার। মানুষের ওমর ফারুক, সময় সংবাদ। এইভাবে কঠোর। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের সুযোগে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আমরাও চাচ্ছিলাম যে সবাই মিলেই ইলেকশন করুক, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, পার্টিসিপেট করার জন্য তারা চিন্তা ভাবনা করছেন। তারা বলেছেন পার্টির মানে স্লোগান কিংবা পার্টির নেতৃত্ব এখানে থাকবে না, যেটা আপনি ইলেকশন কমিশন আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজেই ওই ধরনের মিটিং মিছিল যদি করে যেটা নাকি গণ অসন্তোষ তৈরি করতে পারে, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেগুলো আমরা তো বাধা দিব। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সমর্থন না পাওয়ায় কিছুটা হতাশা থাকলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। এখন তিনি আর নির্বাচনে অংশ নেবেন না, সেই সাথে অঙ্গীকার করলেন দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার। শুধু মহিউদ্দিন চৌধুরী নন, অপর সম্ভাব্য প্রার্থী আব্দুস সালামও করলেন একই ধরনের অঙ্গীকার। এ অবস্থায় দলীয় কোন্দল মিটিয়ে সব পক্ষকে নিয়ে নির্বাচনী মাঠে নামতে চান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গত এক বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনবারের মেয়র এবং নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। মহাজোটের অন্তর্ভুক্ত 14 দলের সমর্থন নেয়ার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ে ব্যাপক শোডাউনও করেছিলেন তিনি। এমনকি আওয়ামী লীগ থেকে সিডিএ চেয়ারম্যান আব্দুস সালামকে সমর্থন দেয়া হলে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজম নাসিরকে ডেকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। এরপরেই আগের অবস্থান থেকে সরে আসেন মহিউদ্দিন চৌধুরী। আমি প্রার্থী ছিলাম দলের পক্ষ থেকে, আমি আমার নাম প্রত্যাহার করেছি। আমাদের নেত্রীর সামনে বসে আজম নাসিরকে মত দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আব্দুস সালামও জানালেন তার অবস্থানের কথা। গত 5 বছরের বেশি সময় সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও প্রস্তুতি নিচ্ছিলেন মেয়র পদে নির্বাচনের। সে অনুযায়ী নগরীর বিভিন্ন ওয়ার্ডে 300-রও বেশি উঠান বৈঠক করেছেন তিনি। কিন্তু চট্টগ্রামের মানুষ আমাকে প্রার্থী বানিয়ে ফেলছিল, আমি কিন্তু নিজে কখনো বলি নাই আমি প্রার্থী। যা আল্লাহ শকর, মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত আমি নয়, শুধু চট্টগ্রামের সমস্ত নেতাকর্মীরা এটা মেনে নেবেন, আমি তো মেনে নিবই। আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নগর আওয়ামী লীগের বিরোধ দীর্ঘদিনের। অন্তত 4টি গ্রুপে বিভক্ত এখানকার আওয়ামী লীগের রাজনীতি। এই অবস্থায়
ঢাকা থেকে দলীয় সমর্থন নিয়ে চট্টগ্রাম পৌঁছে আজম নাসির জানালেন দলীয় কোন্দল নিরসন করে সবাইকে নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামতে চান। আমরা সব একসাথে বসে আলাপ আলোচনা করে আমাদের নির্বাচনী কার্যক্রম কিভাবে পরিচালনা করব এবং বিজয়টা আমরা কিভাবে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেই আমাদের সমস্ত কর্ম পরিকল্পনা নির্ধারণ করব। 1994 সালের প্রথম নির্বাচন থেকে পরপর 3 বার চট্টগ্রামের মেয়র নির্বাচিত হয়েছিলেন ABM মহিউদ্দিন চৌধুরী, কিন্তু 2010 সালের সর্বশেষ নির্বাচনে চরম দলীয় কোন্দলের মুখে বিএনপি প্রার্থীর কাছে বিপুল ব্যবধানে পরাজিত হন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি, তবে বসে নেই সম্ভাব্য মেয়র প্রার্থীরা। এরই মধ্যে ঢাকা দক্ষিণের পাশাপাশি জমে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা। ভোটারদের সমর্থন পেতে কেউ বা সরাসরি, আবার কেউ বা ডিজিটাল পদ্ধতিতে চালাচ্ছেন গণসংযোগ। তবে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন চায় নগরবাসী। দেবাশিস রায়ের রিপোর্ট। একদিকে 8 বছর ধরে মেয়াদ উত্তীর্ণ সিটি কর্পোরেশন, অন্যদিকে চলছে কর্পোরেশন দুভাগের 4 বছর। সব মিলে দীর্ঘ সময় পর দ্বিখণ্ডিত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের আমেজ লেগেছে রাজধানীতে। উত্তর থেকে দক্ষিণে তাই চলছে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের সমর্থন পেতে এরই মধ্যে প্রার্থীরাও ভিড় করছেন পাড়ায় মহল্লায়। তবে এবার ঘরে ঘরে গিয়ে গণসংযোগের সনাতন পদ্ধতির পাশাপাশি ডিজিটাল বা অনলাইন গণসংযোগে নেমেছেন কেউ কেউ। কল সেন্টারের মাধ্যমে ভোটারদের চাওয়া পাওয়া জানতে ব্যস্ত প্রার্থীর এজেন্টরা। আপনার নামটা বলবেন, আপনার মেসেজ আমরা অফিসিয়ালি তার কাছে পৌঁছে দিব। তবে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতির 16 আনা বাস্তবায়ন চায় নগরবাসী। বুট ভিক্ষা ওনারা আমাদের কাছে চায়, আমরা ওনাদের কাছে জান ভিক্ষা চাই। এই হলো দেশের সিচুয়েশন। সেই ধরনের প্রার্থীকে আমরা মনোনীত করব এবং ভোট দিব যে প্রার্থী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকে। যারা নাকি সন্ত্রাস, চাঁদাবাজ যারা নির্মূল করতে পারবো তাদেরকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। অন্যদিকে প্রার্থীতা চূড়ান্ত না হলেও বিভিন্ন দলের প্রাথমিক সমর্থনে যারা মাঠে নেমেছেন তারাও ব্যক্ত করছেন আধুনিক আর বাসযোগ্য ঢাকার নানা প্রত্যয়। ঢাকার মানুষকে স্বাস্থ্যবান রাখতে হলে সবুজ ঢাকা, নিরাপদ ঢাকা, সবকিছু মিলে আমি মনে করি একটি স্বাস্থ্যসম্মত আধুনিক ঢাকা নগরী। ঢাকাবাসীর জন্য কিছু কাজ করব আমরা, ঢাকা এইভাবে নিজেরা একত্রিত হয়ে। আমরা ঢাকার নতুন উত্তর সিটি কর্পোরেশন, আমাদের এখানে কিন্তু নগর কোনো অফিস নাই। ওয়ান স্টেপ সিস্টেম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকবে ডিপার্টমেন্টের ওয়াইজ। যে যখন যে কাজটা পড়বে ওই ডিপার্টমেন্টে যাবে, ওই ডিপার্টমেন্টে তার কাজটা ওইভাবে বের করে নিয়ে আসতে হবে। দীর্ঘদিন সিটি কর্পোরেশনের নির্বাচন না হওয়ার কারণে কেউ কারো এটার কোনো অভিজ্ঞতাই নেই। এই অবস্থায় তো চলতে দেওয়া যায় না, যার কারণে নির্বাচন সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আসছে। নেত্রী যদি আমাকে গ্রিন সিগন্যাল না দেন সেক্ষেত্রে আমি নির্বাচন করব না। তবে প্রচারণা আনুষ্ঠানিকতা শেষে 36টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যভার একজন যোগ্য নগরপিতার হাতে ন্যস্ত হবে, ত্বরান্বিত হবে সুষম উন্নয়ন, এমনটাই প্রত্যাশা রাজধানীর উত্তরাংশের বাসিন্দাদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি ক্ষমতায় এলে প্রাদেশিক সরকার গঠন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রচলিত নির্বাচনী পদ্ধতি নিয়ে সংশয় প্রকাশ করে এরশাদ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের পদ্ধতি পরিবর্তনেরও আহ্বান জানান। দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, মনে প্রাণে চাচ্ছে, দোয়া করছে মানুষ পরিবর্তন আসুক। আমরা করতে চাই প্রাদেশিক সরকার। ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসি, প্রাদেশিক সরকার করব, জনগণের কাছে ক্ষমতা বিলিয়ে দেব। আজ পর্যন্ত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে কেউ বলেন এই সুষ্ঠু হয়েছে। এই জন্য নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। যদি করা যায় তো সুষ্ঠু নির্বাচন হবে। আগামীতে নির্বাচন হবে আমাদের এই সিটি কর্পোরেশনে, সেখানে মানুষের মনে সন্দেহ আছে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না। প্রায় দুদিন দগ্ধ যন্ত্রণার পর মারা গেলেন ফেনীর মাতুভূঁইয়ায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন। শনিবার রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। গত শুক্রবার সকালে ফেনী নোয়াখালী মহাসড়কের মাতুভূঁইয়া ব্রিজ এলাকায় নোয়াখালীগামী একটি মাছ বোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে ট্রাক চালক ইউসুফ, হেলপার রবিউল সহ 5 জন দগ্ধ হন। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চালক ইউসুফকে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়।
দুপুরের পর আসার পরই যা সন্ধ্যার দিকেও ভালো ছিল। তারপরে আমার লোকজন এসে দেখা করছে ম্যাক্সিমাম বার্নটা হচ্ছে আপনার গলার দিকে, যার কারণে আমাদের মেনলি বলা হয়েছে যে সমস্যাটা গলাতে হওয়ার কারণেই মৃত্যুটা হয় আর কি। মুক্তিযুদ্ধে ছিলেন উনি, স্পেসিফিক আমি আসলে বলতে পারতেছি না উনি কোন অঞ্চলে করছেন। এদিকে মাগুরায় বালু ভর্তি ট্রাকে পেট্রোল বোমা হামলায় 9 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। পুলিশ জানায় শনিবার রাত 8টার দিকে যশোর মাগুরা মহাসড়কের মঘিরঢাল এলাকায় শহরগামী একটি ট্রাকে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে গেলে 9 শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আগুনে তাদের শরীরের 45 থেকে 65 ভাগ পুড়ে গেছে। এদের মধ্যে 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যেকে আশঙ্কাজনক অবস্থায়, প্রায় 60 to 80% এভারেজ বেজে তাদের বার্ন, এবং আমরা 4-5 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় রেফার করছি। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা হরতালের কারণে স্থগিত থাকা 8 ও 10 মার্চের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সূচি অনুযায়ী স্থগিত হওয়া গত 8 মার্চের এসএসসি ও দাখিল পরীক্ষা হবে আগামী 27 মার্চ শুক্রবার সকাল 9টায়, আর 10 মার্চের পরীক্ষা হবে 28 মার্চ শনিবার সকাল 10টায়। 11 মার্চের পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। সঙ্গীত ও বেসিক ট্রেড সহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 29 মার্চ থেকে 2 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে আবারও রোববার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। প্রবাসের সময় আরও থাকছে ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 6 যাত্রী নিহত। নওগাঁয় 2 মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেলেন 1 জন। নিখোঁজের 12 ঘণ্টা পর রাজধানীর মানিকদিতে পাওয়া গেল 4 বছরের শিশুর লাশ। তাকে হত্যার অভিযোগ এনে স্বজনরা বলছেন শিশুটির গলায় ও বুকে আঘাতের চিহ্ন দেখা গেছে। এদিকে সাভারের নবীনগরে শুক্রবার কিশোর ইয়াসিন হত্যার ঘটনায় তার বাবা 10 জনকে দায়ী করে মামলা করেছেন। স্বজনদের অভিযোগ খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরেই কিশোর ইয়াসিনকে হত্যা করা হয়। রাজধানীর মানিকদি থেকে মুস্কান নামের শিশুটি নিখোঁজ হয় শুক্রবার, আর বাড়ির পাশের নির্মাণাধীন ভবনের নিচতলায় শনিবার পাওয়া যায় তার লাশ। স্বজনদের অভিযোগ শিশুটির গলায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে, তবে ঠিক কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে কোনো ধারণা না করলেও ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করেছে মুস্কানের পরিবার। আঙ্গুলের ছাপ আছে বুকের ভিতরে, আঙ্গুলের ছাপ আছে, আর সকাল 11টার দিক থেকে ওরে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা রাত্রে 10:30টার সময় ওরে একটা ওই যে বেস করে না আর কি, আপনার বিল্ডিং এর বেস করে পিলার গাড়ি, ওই পিলারের ভিতরে পাওয়া গেছে। মাথা নিচে পাওয়া গেছে, পা উপরে পাওয়া গেছে, কেউ আইনা ফালায় রাখছে। রাত্রের 11:30টায় 10:30টার দিকে পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপর এক ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সাভারের নবীনগরে ইয়াসিন নামের এক কিশোরকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। তারা বলেন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়, আর এতেই তার মৃত্যু হয়। চাকরি করে গার্মেন্টসে, তো কালকে ছুটির দিন পাইছে, মনে করেন খেলাধুলা করছে। হ্যাঁ, খেলাধুলা শেষ হয়ে দেখে 2 কথা গন্ডগোল হয়েছে। গন্ডগোল হওয়ার পরে মনে করেন জুইটা আরে অনেক পোলাপানি মিলকে মনে করেন মারছে, মারতে মনে করেন ওরা মাইরে ধুয়ে গেছে। হাসপাতালে নিয়েছি, হাসপাতালে নেওয়ার পরে আর মনে করেন ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় মমতাজ ক্লিনিকের পাশের মাঠ থেকে ইয়াসিনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় 10 জনকে দায়ী করে আশুলিয়া থানায় মামলা করেছেন নিহত কিশোরের বাবা। সেই সঙ্গে সন্তান হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রমনা এলাকা থেকে 35 লাখ টাকা মূল্যমানের জাল নোট এবং 40 লাখ টাকা মূল্যমানের অর্ধছাপা জাল নোট ও তৈরির সরঞ্জাম সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মনির সহ ওই 5 জনকে আটক করা হয়। পুলিশ জানায় এই চক্রটি 6-7 বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে জাল নোট তৈরির কাজ করছিল। অভিযানে জাল টাকা তৈরির কাগজ, 4টি ল্যাপটপ, 3টি প্রিন্টার, 12টি ফ্রেম ও রং জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে আটককৃতরা বাংলাদেশি টাকা ছাড়াও ভারতীয় রুপি, ডলার, ইউরো ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জাল মুদ্রা তৈরি এবং সিন্ডিকেটের মাধ্যমে তা সারা দেশে ছড়িয়ে দিত। তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে পুলিশ। আমরা অন্যান্যবার যে সমস্ত জাল চক্র ধরে থাকি তাদের থেকে এরা একটু আলাদা, যে
তাদের ক্ষেত্রে দেখা যায় যে একজন প্রিন্ট করে, একজন কাগজ বানায়, একজন বাজারজাত করে, কিন্তু এই দলের ক্ষেত্রে মনির নিজেই সবকিছু করে এবং যে কারণে সে দীর্ঘ 5-6-7 বছর যাবত এই কাজ করেও কখনো ধরা পড়ে নাই। 1 লক্ষ টাকা 10,000 টাকায় বিক্রি করে আর 50,000 টাকার বান্ডিল 5,000 টাকা বিক্রি করে এবং এদের লোকজন সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতে আমরা তাদের রিমান্ডের জন্য পাঠাবো। বিশ্বকাপ ক্রিকেটের খবর। শেষ কোয়ার্টার ফাইনালে মার্টিন গাপটিলের বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 143 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে সপ্তমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল কিউইরা। 24 মার্চ অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে টস জিতে এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় 89 রানের মধ্যেই 2 টপ অর্ডারকে হারায় কিউইরা। তবে অপর প্রান্তে দেখে শুনে খেলে গাপটিল তুলে নেন ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি। এরপর দলীয় 232 রানে টেইলর আউট হয়ে মাঠ ছাড়লেও ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করে মাত্র 152 বলে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে তুলে নেন ডাবল সেঞ্চুরি। এই আসরে কদিন আগেই ক্রিস গেইলের করা অনবদ্য 215 রানের রেকর্ডও ভাঙেন তিনি। অপরাজিত থেকে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ 237 রান। ফলে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 393 রানে পাহাড় সম সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় ব্যাটসম্যানরা ঝোড়ো গতিতে রান তুললেও ব্যাট হাতে কেউই বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ব্যক্তিগত 61 রানে আউট হওয়ার আগে মাত্র 26 বলে ক্যারিয়ারে 47তম ফিফটি তুলে নেন হার্ড হিটার গেইল। শেষ দিকে আর কেউ দলের হাল ধরতে না পারায় মাত্র 30 ওভার 3 বলে 250 রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। ফলে 143 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। অপরাজিত 237 রানের দানবীয় ইনিংস খেলার ম্যাচ সেরা হয়েছেন মার্টিন গাপটিল। আবারও সিটি নির্বাচন প্রসঙ্গ। শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে সিটি নির্বাচনের সব বিলবোর্ড ব্যানার নামিয়ে ফেলার সময়সীমা। এর মধ্যে প্রধান সড়কগুলো থেকে বেশিরভাগ পোস্টার বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা বলছেন সময় কম হওয়ায় সব জায়গা থেকে ব্যানার বিলবোর্ড অপসারণ সম্ভব হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী ইসলাম। গত কয়েকদিনের নির্বাচনী প্রচারণার বিলবোর্ডের শহর রাজধানীর চিত্র অনেকটাই পাল্টে গেছে শনিবার সকাল থেকে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রায় সব বিলবোর্ডই খুলে ফেলা হয়েছে। তবে পাড়া মহল্লা কিংবা অলিতে গলিতে এখনো রয়ে গেছে নির্বাচনী প্রচারণার রঙিন পোস্টার। সম্ভাব্য প্রার্থীরা বলছেন প্রচারণা সামগ্রী অপসারণের জন্য নির্বাচন কমিশন যে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল তা প্রয়োজনের তুলনায় অল্প, আর এ কারণেই সব ধরনের প্রচার সামগ্রী পুরোপুরি নামিয়ে ফেলা সম্ভব হয়নি। বিলবোর্ড সেগুলো তো আমরা অলরেডি নামিয়ে ফেলছি, আর পোস্টারের যে ব্যাপারগুলো আছে তো এত অল্প সময়ের মধ্যে যেহেতু ডিক্লেয়ার করেছে নির্বাচন, তো এটা খোলা ভেরি ডিফিকাল্ট। তারপর আমরা চেষ্টা করতেছি খোলার জন্য। অনেক পোস্টার তো সাধারণ লোকেরা করেছে, কর্মীরা করেছে, যারা আমার সমর্থক রয়েছে তারাও করেছে। তা আমি চেষ্টা করছি, আমি প্রতিদিনই রাত্রে লোক নামিয়ে ফেলেছি, তারা এটা তোলার চেষ্টা করতেছে। নির্বাচনী প্রচারণার সব বিলবোর্ড ব্যানার পোস্টার 48 ঘন্টার মধ্যে নামিয়ে ফেলার সময়সীমা শেষ হয় শুক্রবার রাত 12টায়। এই বেঁধে দেওয়া সময়সীমার পরও যেসব প্রার্থীর পোস্টার এখনো বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে সেসব প্রার্থীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে কমিশন। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামের সিটি নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন সাবেক মেয়র ABM মহিউদ্দিনের সমর্থকরা। শনিবার সন্ধ্যায় নগরের চশমা হিল এলাকায় মহিউদ্দিনের নিজ বাসভবনে সামনে অবস্থান নেন কর্মী সমর্থকরা। এ সময় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা প্রত্যাহার করতে মহিউদ্দিনের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি সাবেক এই মেয়রকে আরও একবার সুযোগ দিতে দলের প্রধান শেখ হাসিনার প্রতি অনুরোধ জানানো হয়। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার মেয়র পদে আজম নাসির উদ্দিনকে সমর্থন দেয় আওয়ামী লীগ। আমরা মনে করি উনি একজন যোগ্য রাজনীতিবিদ এবং এই চট্টগ্রামের উন্নয়নের জন্য ABM মহিউদ্দিন চৌধুরীর বিকল্প নেই। প্রত্যেকের মুখে একটাই কথা, তারা গতবার যে ভুল করছে সেই ভুলটা তারা এবার আর করবে না। আমার শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কথা বলেছি, উনি বলেছেন আমি অবসর নেওয়ার জন্য
নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই কিছু লোক ক্ষিপ্ত হবে, হয়ে যে হয়ে আল্লাহ করেছিল, আমি তাদেরকে বলেছি হয়ে আল্লাহ করে লাভ হবে না, দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। ময়মনসিংহে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। শনিবার সকাল 6:30টার দিকে মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশা মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির অটোরিকশার 3 যাত্রী, আহত হন অপর 3 যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 3 জন মারা যান। নিহতদের সবার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। চালক সহ ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জ টাঙ্গাইলে ভয়াবহ আগুনে মারা গেছেন এক বৃদ্ধ সহ 2 জন, দগ্ধ হয়েছেন আরও 3 জন। এছাড়া বরগুনার আগুনে পুড়ে গেছে 2টি মিল ও 25টি দোকান। শনিবার সকালে নারায়ণগঞ্জের পিলকুনি এলাকার একটি বসতঘরে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে আব্দুল বেপারী নামে এক বৃদ্ধ মারা যান। সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বরগুনার কাজিরহাট বাজারে শনিবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ওয়ার্কশপে আগুন ধরে যায়। মুহূর্তেই তা আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় একটি রাইস মিল, 25টি দোকান ও 3টি বসতঘর পুড়ে যায়। টাঙ্গাইলের সখীপুরের বড় চৌনা বাজারে শুক্রবার রাতে ঢাকাইয়া স্টোরে আগুন লেগে ঘটনাস্থলেই মারা যান হামিদুল নামে এক কর্মচারী। এ ঘটনায় দগ্ধ 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনায় রুবেল খান নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানায়, শুক্রবার রাতে নেত্রকোনা সরকারি কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র রুবেল খানকে পৌরসভার চাপড়া এলাকার নিজ বাসা থেকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর আর বাসায় ফেরেনি সে। শনিবার সকালে নেত্রকোনা কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের পাশে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আমি এসে শ্রদ্ধা দিব প্রস্তুত করে লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করতে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার প্রবাসের কিছু খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুবাই কেজিএন হলরুমে আলহাজ ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে এবং মোহাম্মদ রাশিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম জনকল্যাণ সংস্থা সভাপতি আলহাজ আবু সিদ্দিক। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, নাসিম উদ্দিন আকাশ, শাহ আলম, হেলাল উদ্দিন, ইমরান হোসেন জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। সভা শেষে ফজলুল কবির চৌধুরীকে আহ্বায়ক ও সাইফুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে 21 সদস্য বিশিষ্ট রাঙ্গুনিয়া সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নেপাল ও ভুটান থেকে সাশ্রয়ী মূল্যে 6 থেকে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার কথা ভাবছে সরকার। শনিবার বিকেলে বিদ্যুৎ ভবনে 2 দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে বিদ্যুৎ খাতকে আরও গুরুত্ব দিতে হবে। পাওয়ারে আমরা যত তাড়াতাড়ি আমরা আগাতে পারবো, এনার্জি যত বেশি সাপোর্টিভ হবে, তত দ্রুত আমাদের 21 সালের মধ্যম আয়ের দেশের কাছে আমরা যেতে পারবো। আমরা আশা করছি যে 6,000 থেকে 7,000 মেগাওয়াট আমরা পাওয়ার নেপাল, ভুটান, ইন্ডিয়ার কাছ থেকে নিব। কস্ট অফ ফান্ড কিন্তু এখানে প্রচন্ড কম পড়ে আমাদের। 1971 সালে 10ম শ্রেণীতে পড়ার সময় বঙ্গবন্ধুর 7 মার্চের ডাকে উদ্বুদ্ধ হন কুষ্টিয়ার নাসিম উদ্দিন। এমনকি 1969 সালের গণ অভ্যুত্থানে অংশ নেন এই কিশোর মুক্তিযোদ্ধা। 26 মার্চ পাকিস্তানিদের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন তিনি। হানাদার বাহিনী দেশে হত্যাযজ্ঞ শুরু করলে প্রশিক্ষণ নিতে চলে যান ভারতে। সাহসী এই কিশোর মুক্তিযোদ্ধার দাবি, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করা হোক। এস এম রাশিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের ছেলে নাসিম উদ্দিন। 2 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট তিনি। 1969 সালের গণ অভ্যুত্থানে অংশ নেন এই কিশোর মুক্তিযোদ্ধা। 1971 সালে 10ম শ্রেণীতে পড়ার সময় বঙ্গবন্ধুর 7 মার্চের ডাকে উদ্বুদ্ধ হন তিনি। 26 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী দেশে হত্যাযজ্ঞ শুরু করলে প্রশিক্ষণ নিতে চলে যান ভারতে। যখন মুক্তিযুদ্ধ জাতির জন্য অবশ্যম্ভাবী হয়ে উঠল, তখন এই স্কুলের 10ম শ্রেণীর অর্থাৎ ম্যাট্রিকের ক্যান্ডিডেট হিসাবেই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ভারতে প্রশিক্ষণ শেষে সম্মুখ যুদ্ধে অংশ নিতে যোগ দেন 8 নম্বর সেক্টরে। এ সময় রাজাকাররা তার বাড়িতে ব্যাপক লুটপাট চালায়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে রাজাকার বাহিনী ডাকাতিও করে এবং বাড়ির মালপত্র সবকিছু লুটপাট করে। আমার মায়ের যে গহনা টহনা ছিল সমস্তটা লুট করে নিয়ে যায়। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের আহ্বান জানান তিনি। এই দেশকে নিয়ে যারা কনস্পিরেসি করতেছে, এইটার থেকে জাতিকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমরা মনে করছি যে আরেকটিবার শেষবারের মতো একটা যুদ্ধে আমরা অবতীর্ণ হব। এই যুদ্ধে বাংলাদেশকে আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেব। তার দাবি, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে অর্থদণ্ড সহ শাস্তি দেওয়া হোক। ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আইডেন্টিফাই করে অর্থদণ্ডের একটা বিষয় রাখতে হবে এবং পানিশমেন্টের ব্যবস্থাও এর সঙ্গে নিশ্চিত করতে হবে। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের 2500 মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানের দাবি জানান মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন। সময় সংবাদ, কুষ্টিয়া। 43 বছর পরও পুরোপুরি বাস্তবায়িত হয়নি মুক্তিযুদ্ধের চেতনা। অনেক মুক্তিযোদ্ধাকে এখনও স্বীকৃতির জন্য লড়তে হচ্ছে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গেরিলা মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে উঠে এলো এমন অনেক অভিযোগ। এই প্রেক্ষাপটে অর্থনৈতিক মুক্তি অর্জনের লড়াইয়ের সঙ্গে সঙ্গে স্বীকৃতি অর্জনের লড়াইটাও চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তারা। 71 বয়সে প্রায় সবাই ছিলেন তরুণ। বঙ্গবন্ধুর আহ্বানে পাকিস্তানি হানাদারদের হটাতে তৎকালীন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীতে যোগ দিয়েছিলেন। ডিসেম্বরের শুরুতে ঢাকায় প্রবেশ করে যে ক্র্যাক প্লাটুন, তার অগ্রভাগে ছিলেন এই গেরিলাদেরই একটি অংশ। সমাবেশে অংশ নিয়ে রণাঙ্গনের সাহসী যোদ্ধারা বললেন, মুক্তিযুদ্ধের সময়ের প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি স্বাধীন বাংলাদেশ। জাতীয় মুক্তির সেই আকাঙ্ক্ষা পুরোপুরি এখনো অর্জিত হয়নি। বঙ্গবন্ধুর রক্ষা করতে পারি নাই, তাকে এটা আমাদের জীবনে পিছিয়ে গেছে। বিশেষ গেরিলা বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধার তালিকা অন্তর্ভুক্তি নানা গেজেট প্রজ্ঞাপনের বেড়াজালে আটকে আছে বলে অভিযোগ করেন বক্তারা। সম্প্রতি হাইকোর্টের জারি করা রুল এই সমস্যা দূর করতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। যারা বাংলাদেশকে পরিবর্তন করে পাকিস্তানি ধারায় একটা বাংলা স্থান প্রতিষ্ঠা করতে চায়, এই অপশক্তির বিরুদ্ধে আঘাত হানার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। বিশেষ গেরিলা বাহিনীর সদস্যদের নাম গ্যাজেটভুক্ত হওয়ার পর তা বাতিল করায় তীব্র নিন্দা করি। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। টাইনিটস সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হল সামারফিল্ড বিতর্ক প্রতিযোগিতা উৎসব 2015। শনিবার বিকেলে স্কুল প্রাঙ্গণে 2 দিনব্যাপী এই আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় রাজধানীর 14টি ইংরেজি মাধ্যম স্কুল অংশগ্রহণ করে। স্কুলের শিক্ষার্থী, ছাত্র পরিষদ, বিতর্ক ক্লাবের সদস্য ও অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ মিসেস আঞ্জুম হোসেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিশরের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গির্জা এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত 35 জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনায় আহতের সংখ্যা 15। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে বলেছেন, শনিবার বিকেলে রাজধানী কায়রোর অদূরে বাসটি রাস্তা থেকে পাশের খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিকরা ছিলেন। মিশরের সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 10,000-এরও বেশি মানুষ নিহত এবং 60,000-এরও বেশি মানুষ আহত হয় বলে জানায় পরিবহন কর্মকর্তারা। Detectors, that's still under investigation, but firefighters can tell us the victims were related, possibly brothers and sisters. Now, a woman and another child were also at the home at the time. They did manage to escape. Both were rushed to nearby hospitals with serious injuries, and both are currently in critical condition. And no word on what their relationship is to those children who died. Back out here live on Bedford Avenue, where আন্তর্জাতিক প্রসঙ্গ। মিশরের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গির্জা এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত 35 জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনায় আহতের সংখ্যা 15।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে বলেছেন, শনিবার বিকেলে রাজধানী কায়রোর অদূরে বাসটি রাস্তা থেকে পাশের খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিকরা ছিলেন। মিশরের সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 10,000-এরও বেশি মানুষ নিহত এবং 60,000-এরও বেশি মানুষ আহত হয় বলে জানায় পরিবহন কর্মকর্তারা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন ক্রিকেট প্রেমীরা। এছাড়া একই অভিযোগে যশোরে 2 আম্পায়ারের কুশপুত্তলিকা দাহ করা হয়। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে আইসিসিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে টাইগারদের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দারের কুশপুত্তলিকা দাহ করেছে যশোরের ক্রিকেট ভক্তরা। পরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নড়াইলের রূপগঞ্জ চৌরাস্তা এলাকায় মানববন্ধন করে টাইগার সমর্থকরা। মানববন্ধনে জেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শিগগিরই আসছে বিএনপির চূড়ান্ত ঘোষণা। অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির এটাই সুযোগ, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। প্রার্থিতা চূড়ান্ত না হলেও মাঠে নেমেছেন ডিসিসির সম্ভাব্য মেয়র প্রার্থীরা। চট্টগ্রাম সিটি নির্বাচনে আজম ও নাসিরকে সমর্থন দিলেন মহিউদ্দিন চৌধুরী। মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় 9 শ্রমিক দগ্ধ, প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। ফেনীর পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক চালকের মৃত্যু। নিখোঁজের 12 ঘণ্টা পর ঢাকার মানিকদিতে পাওয়া গেল 4 বছরের শিশুর লাশ। নবীনগরে কিশোর ইয়াসিন হত্যার অভিযোগে 10 জনের বিরুদ্ধে মামলা। এবং হরতালের কারণে আবারও পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা। 8 ও 10 মার্চের পরীক্ষা হবে 27 ও 28 মার্চ। পরে জানানো হবে 11 মার্চের পরীক্ষার তারিখ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।